নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, গতদিন একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের এপিসোড দিতে পারিনি, কারণ আমাদের এই শরীর যেমন একটা মেশিন, যেমন তাতে যেমন খারাপ ভালো থাকে, তেমনি আমাদের এই কাজেও অনেক রকম প্রবলেম আমাদের মাঝে মাঝে ফেস করতে হয়। তো সেই সব কিছু কাটিয়ে আবার ফিরে এসেছি তোমাদের সামনে। তো আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে একটা ঘটনা। এই ঘটনায় তোমরা দেখবে যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে, একটা ফ্যামিলিকে কিভাবে শেষের পথে নিয়ে যেতে পারে। আজকের এই ঘটনাটা তারই প্রমাণ। পাশাপাশি এটাও দেখবে যে যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শেষ কথা কিন্তু ওই ওপরওয়ালাই বলেন। দুর্দান্ত এই ঘটনাটি শেয়ার করেছে সীমা দেবনাথ কাকিমা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা এখনো লাইক করোনি আর যাদের সাবস্ক্রাইব করাও এখনো বাকি আছে, তারা চটপট করে দাও। তাহলে তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি ইছাপুর থেকে তোমার সীমা দেবনাথ কাকিমা আবার একটা ঘটনা নিয়ে চলে এলাম। জানি তোমার হয়তো অভিমান হয়েছে আমার আর আমার মেয়ের ওপর, কারণ আমরা আগের মতো তোমার বলা ঘটনা শুনে লাইক বা কমেন্ট করতে পারি না, ঘটনাও পাঠাতে পারি না। কিন্তু বাবা, আমার ঘটনা শুনলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে আমাদের কি অবস্থা। ঘটনাগুলো ঘটার সময় অনেকদিনই ভেবেছি তোমাকে লিখে পাঠাবো, কিন্তু মনের অবস্থা এবং অন্যান্য সমস্যার কারণে তোমায় লেখা হয়ে ওঠেনি। কিন্তু আজ মনস্থির করেই বসেছি তোমায় লিখে পাঠাবই। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসি। সাল 2021। তখন থেকেই আমাদের পরিবার ধীরে ধীরে কিছু সমস্যার সম্মুখীন হতে শুরু করলো, কিন্তু সেগুলোকে তখন আমরা অত ধ্যান দিইনি যে আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো, সমস্যা আরো বাড়তে লাগলো। কেন এরকম হচ্ছিল কিছুই বুঝতে পারিনি প্রথমে। তো ওই বছরই হঠাৎ কি করে একদিন আমাদের বাড়িতে আগুনও লেগে যায়। কিন্তু ভগবানের অশেষ করুণা, সময় থাকতেই আমরা দেখতে পেয়ে যাই। ফলে বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গিয়েছিলাম আমরা। এবারে আসি 2022-এর ঘটনায়। একদিন সকালে উঠোনে বসে আমি তোমারই ঘটনা শুনছিলাম। ঠিক সেই সময় আমার চোখ যায় বাড়ির উঠোনে এক কোণায়। সেখানে একটা কাগজের ঠোঙা দেখতে পাই আমি। কেউ কিছু খেয়ে যে মুড়িয়ে ফেলে দিয়েছে তেমনটা নয়, যত্ন করে রাখা। আমার যেন কেমন একটু সন্দেহ হলো। তারপর উঠে গিয়ে ওটা হাতে তুলে দেখলাম আমি। দেখি যথেষ্ট ভারী। তারপর ঠোঙাটা খুলতেই আমার চক্ষু তো চড়ক কাজ। দেখি ওর মধ্যে কালো জাদুর কিছু জিনিস, যেমন সর্ষে, কালো কাঠ, তাবিজ, আরো কি সব। আমরা সাধারণ মানুষেরা অত কিছু বুঝিও না। তখন ভয় পেয়ে আমি চিৎকার করে উঠি। তারপর সেটা পাশের জলা জায়গায় ছুঁড়ে ফেলে দিই আমি। আমার ওই চিৎকার শুনে তখন আমাদের একজন প্রতিবেশী বেরিয়ে এসেছিল। তিনি আমায় জিজ্ঞেস করলো, দিদি কি হলো, তুমি এরকম চিৎকার করলে কেন? আমি তখন ওকে সমস্ত ঘটনাটা বললাম। সেই শুনে ও বলল, দিদি, জলে ফেলে দেওয়া এভাবে তোমার উচিত হয়নি, ওটা পুড়িয়ে ফেলতে হতো, তাহলে তার প্রভাব কেটে যেত। কিন্তু
এখন যে আর কিছু করার নেই। তো এরপর থেকে দেখলাম সত্যি সত্যি সমস্যাটা বেড়ে গেল। হঠাৎ করেই আমি অসুস্থ হতে শুরু করলাম। দিনের পর দিন সেই অসুস্থতা এমনভাবে বাড়ছিল যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। একটা অসুখ থেকে উঠতে না উঠতেই আরেকটা অসুখে পড়লাম। দিন দিনই কেমন যেন অচল হয়ে যাচ্ছিলাম আমি। এদিকে আবার তোমার কাকুও খুব আর্থিক সমস্যায় পড়ল। ইনকাম বলতে কিছুই ছিল না প্রায়। লোন টেন্ডার এসব ঘিরে ধরল মানুষটাকে। অন্যদিকে আবার আমার মেয়ে চিত্রা, ওরও কাজ চলে যায়। ও নানান রকম সমস্যায় পড়ে। মোটের ওপর আর্থিক মানসিক সব দিক থেকে ভেঙে পড়েছিলাম আমরা। এছাড়াও জানো, আমাদের বাড়িতে প্রায় 14-15টা মতো পোষ্য কুকুর বেড়াল ছিল। রোজ আমি ওদের দেখাশোনা করতাম, খেতে দিতাম। কিন্তু কি করে একের পর এক সব মরতে লাগলো। না কোনো অসুখ, না কোনো দুর্ঘটনা, এমনি এমনি। এছাড়াও দেখেছি বিনা কারণে লোকের সঙ্গে মনোমালিন্য হয়ে যেত। ভালো করতে গিয়ে খারাপ হয়ে যেতাম। আত্মীয় স্বজনেরাও সবাই মুখ ঘুরিয়ে নিল, আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিল। আমরা তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে হঠাৎ আমাদের সঙ্গে সব হচ্ছে। এটা কি অন্যায় করেছি আমরা? কেন এরকম হচ্ছে আমাদের সঙ্গে? তো যাই হোক, এইসব তো গেল লৌকিক ব্যাপার। অলৌকিক বা অস্বাভাবিক ব্যাপারও কম ঘটেনি। আমি যেখানেই যেতাম সেখানেই একটা পচা আষ্টে দুর্গন্ধ পেতাম। অন্যান্যদের আমি জিজ্ঞেস করতাম, কি বাজে গন্ধ আসছে গো, কোত্থেকে আসছে, তোমরা পাচ্ছ না? ওরা বলতো যে গন্ধ কই না, তো আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। মানে গন্ধটা শুধু আমি পেতাম। একদিন তো চারদিক তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কোনো উৎস খুঁজে পেলাম না আমি। এছাড়াও প্রায়শই আমার মনে হতো আমার পাশ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল। যেই ঘুরে তাকাতাম কাউকে দেখতে পেতাম না। আবার সব সময় আমার কেন জানি না মনে হতো দূর থেকে কেউ যেন আমাকে এক দৃষ্টে দেখে যাচ্ছে, আমার দিকে যেন অপলকভাবে তাকিয়ে আছে। যেই তাকাতাম দেখতে পেতাম না কিছুই। আবার ধরো আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি, আমার মনে হতো আমার ঠিক পেছনেই যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, যেন একেবারে আমার গা ঘেঁষে। কিন্তু যতবারই পেছন করে তাকিয়েছি কিছুই দেখতে পাইনি। তবে হ্যাঁ, একদিন আমি একটা জিনিস দেখেছিলাম। কি বলবো সে কথা, এখনো যেন আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। সেদিন সন্ধেবেলায় আমি একটু টিভি দেখছিলাম। দেখতে দেখতে আমার একটু চোখ লেগে যায়। বেশিক্ষণ না, মাত্র কয়েক মিনিটের মধ্যে আবার উঠেও পড়ি। কেননা হঠাৎই আমার মুখের ওপর নিঃশ্বাস পড়ার মতো একটা অনুভূতি হলো। চোখ খুলতেই দেখি একজন ফর্সা সুন্দরী মহিলা আমার বিছানার পাশে চেয়ারটা টেনে এনে হাতের উপর ভর দিয়ে আমাকে একভাবে দেখে যাচ্ছে। পরনে একটা কালো পোশাক, কপাল জুড়ে বিশাল একটা লাল টিপ, চোখে টানা টানা কাজল, গলায় নানান রকম পুঁথির মালা, আর চুলটাও একদিকে বড় খোপা করে বাঁধা। ওই দেখে আমি তো ভয়ে লাফিয়ে উঠি। পরক্ষণে দেখি মহিলাটা গায়েব, চেয়ারে কেউ নেই।
আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিনিও না উনি কে। মুহূর্তের মধ্যেই কোথায় যে গেল, কিভাবে যে মিলিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি। ঘটনাটা আমি পরে যাকেই বলি কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে এটা আমার মনের ভুল। এদিকে দিন কয়েক অন্তর অন্তরই বাড়ির নানান জায়গা থেকে কালো জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে, আর আমাদের সমস্যাও উত্তরোত্তর বেড়েই চলেছে। তখন একজন আমাদের বলে, তোমরা এভাবে চুপ করে বসে থেকো না, বুঝলে? কারোর কাছে যাও, কেউ তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে। বড়সড় কিছু ঘটার আগে যাও একবার। আমি একজন সাধু বাবাকে চিনি, তোমাদের ওনার ঠিকানা দিতে পারি। গিয়ে ওনাকে বলো সব, দেখো না তিনি কি বলেন। তো এরপর ওনার কথা মতো আমরা সেই সাধু বাবার কাছে যাই। তিনি সব শুনে দেখে বললেন, তোমাদের ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, গোটা বাড়ি ছেয়ে গেছে তার প্রভাবে। এত সহজে সেটা কাটানো যাবে না, অনেক দেরি করে ফেলেছে তোমরা। কে এই জঘন্যতম কাজ করেছে তার নাম বলেছিলেন তিনি আমাদের। আমরা চাইলে তার ব্যবস্থা নিতে পারতাম, আরো কঠিন কিছু করতে পারতাম, কিন্তু করিনি। কারণ ক্ষতি করার নীচ মানসিকতা আমাদের কোনোদিনও ছিল না। পুরোটাই তখন ছেড়ে দিয়েছিলাম ওপরওয়ালার হাতে। না বাবা, বিচার যা করার ওপরওয়ালাই করবেন, তিনি সব দেখেন। আমরা বিচার করার কে বলুন? আপনি শুধু এর থেকে আমাদের একটু উদ্ধার করুন, আর সে যেন আমাদের আর কোনো ক্ষতি না করতে পারে তার একটা ব্যবস্থা করুন। উনি তখন ওনার সাধ্যমতো চেষ্টা করলেন। আমাদের প্রত্যেককেই একটা করে মাদুলি দিলেন, তারপর ঝাড়িয়েও দিলেন, আর বললেন, আমার যথাসাধ্য চেষ্টা আমি করলাম। এরপর আর কোনো বাজে গন্ধ বা অশরীরী কিছুর উপস্থিতি আর থাকবে না। তবে এর প্রভাব থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে। তো এরপর দেখলাম অলৌকিক বা অস্বাভাবিক ব্যাপার স্যাপার সত্যি সত্যি আর কিছু ঘটতো না, কিন্তু অন্যান্য সমস্যাগুলো যে রয়েই গেল, সেগুলো থেকে আর মুক্তি পেলাম না আমরা। একটা সময় তো আমার মনে হচ্ছিল যে এসব বুঝার কাটার নয়, আমৃত্যু চলবে। একমাত্র চোখ বুঝতে পারলেই তবেই সবকিছু থেকে মুক্তি মিলবে। তাই আমি স্থির করেই ফেলেছিলাম যে আমি সুইসাইড করব। সেই মতো পরদিন রাত 1:30 নাগাদ বাড়ির সবাই যখন ঘুমোচ্ছে, আমি তখন উঠে কাউকে কিছু না বলে বেরিয়ে যাই ঘর থেকে। সেই বরিশাল বাড়ির রাস্তা, যেটার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম, আর তুমি 193 নম্বর এপিসোডে ভৌতিক রাস্তা নাম দিয়ে শুনিয়েছিলে, সেই রাস্তা ধরেই আমি এগোতে লাগলাম। একদম নিঝুম রাস্তা। এগিয়ে যেতে যেতে হঠাৎ আমার মাথায় এলো যে আমি মরে গেলে কি সবকিছু আদৌ সমাধান হবে? সমস্ত দায়ভার তো তখন বাকিদের উপর এসে পড়বে। তারা তো আরো নাজেহাল হয়ে যাবে তখন। স্বার্থপরের মতো আমি তো শুধু নিজের মুক্তির কথাই ভাবছি, এটা তো ভাবলাম না। এমনিতেই তো সবাই ভেঙে পড়েছে, সমস্যায় জরাজীর্ণ, তার উপর আবার এই শোক। না না না, আমি নিজে বাঁচতে ওদের এভাবে মারতে পারবো না। মুক্তি যদি পেতেই হয়, সবাই একসঙ্গেই পাবো। খাবারে বিষ মিশিয়ে আমরা 3 জনেই মরে যাব, তাহলেই সব সমস্যা মিটে যাবে। এই ভেবে আমি আমার বাড়ির দিকে ফিরতে লাগি। ফিরতে ফিরতে আবার ভাবি যে এই কাজটাই বা আমি করি কিভাবে? আমার জন্য ওরা কেন মরবে? মরতে তো আমি চেয়েছি, ওরা তো চায়নি। না না না, এই কাজ আমি করতে পারবো না।
বরং বরং আমি নিজেই মরে যাই, নিজেকেই শেষ করে দিই। তারপর কার কি হলো কি দেখার দরকার আছে আমার আর? এই দোমরায় একবার আমি একটু এগিয়ে যাই, আবার ফিরে ফিরে আসি। কি করব কিছু বুঝতে পারছিলাম না আমি। ঠাকুরকে শুধুই বলি, ঠাকুর এবার তুমিই বলো, এখন আমার কি করা উচিত, কি করব এখন আমি? এমন সময় হঠাৎই দূর থেকে একটা বাঁশির আওয়াজ ভেসে এলো। এত মিষ্টি বাঁশির সুর জীবনে আমি কখনো এর আগে শুনিনি। মনটা যেন উদাস হয়ে যায়, কেমন যেন হারিয়ে যায়। আর তারই সঙ্গে পেলাম একটা কদম ফুলের মিষ্টি সুগন্ধ। মনটা আমার জুড়িয়ে গেল। তখনই আমার মনে পড়ল আমার দাদার কথা, অর্থাৎ মদনমোহন শ্রীকৃষ্ণের কথা। তখন আমি তাকে উদ্দেশ্য করে বলি, দাদা দাদা তুমি এসেছ, এবার কি করব আমি তুমি বলে দাও দাদা, তুমি এখন পথ দেখাও। আমরা কি কোনোদিনই সমস্যা থেকে নিস্তার পাবো না? এইভাবে কি তিলে তিলে শেষ হয়ে যাব আমরা? এইসব যখন বলছি আমি লক্ষ্য করলাম বাঁশির আওয়াজের সাথে এবার নূপুরের আওয়াজ ভেসে আসছে, যেন সেটা আমার দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সেই আওয়াজটা ধীরে ধীরে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। এরপর সেই আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল। কিন্তু কদম ফুলের গন্ধটা তখনও আমি পাচ্ছিলাম। তারপর জানি না আমার কি হলো, আমি বাড়ির দিকে পা বাড়ালাম। হঠাৎই তখন ওদিক থেকে একটা কাগজের টুকরো উড়ে এসে আমার শাড়ির কুচিতে আটকে গেল। প্রথমে আমি ভাবলাম যে এমনি কোনো কাগজ বোধ হয়, ভেবে যেই সেটা তুলে ফেলতে যাব দেখি তাতে লেখা 786। এখানে একটু বলে রাখি, আমাদের পাড়াটা কিন্তু হিন্দু পাড়া, তাই এখানে কোনোভাবেই অমন কাগজ থাকার কথা নয়। তাহলে কোত্থেকে এলো সেটা? আর এর মানেটাই বা কি? এটা দিয়ে ঠাকুর কি বোঝাতে চাইছেন আমায়? তো যাই হোক, এরপর সেই কাগজটা নিয়ে আমি বাড়িতে ফিরে আসি। তখন প্রায় ভোর হয়ে এসেছে। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। এরপর সেই কাগজটা আমি এক জায়গায় যত্ন সহকারে তুলে রাখি। তারপর আস্তে আস্তে গেলাম ঘরের কাজকর্ম সারতে। একটু পরেই আমার ছেলে আমাকে ডাক দিল। আমি ভাবলাম যে এত ভোরবেলায় ও আমাকে আবার ডাকছে কেন, আবার কিছু হলো নাকি? তারপর আমি গেলাম ওর ঘরে। আমি যেতেই লুকিয়ে কোন একটা জিনিস আমার হাতে ধরালো। দেখলাম একটা ছোট্ট গোপাল মূর্তি, ঠিক যেন আমাকে দেখে হাসছে। ও তখন আমাকে বলল, এই জন্মাষ্টমীতে স্থাপন করব মা, কাল রাতেই এনেছি, ভালো হয়েছে না? কেন জানি না আমার চোখ থেকে তখন টপ টপ করে জল পড়ছিল। যে দাদা, তুমি আমায় এইভাবে আটকে দিলে, আমাকে আমাকে শেষ হয়ে যেতে দিলে না। বিশ্বাস করো বাবু, এত সমস্যা এত দুঃখ কষ্টের মধ্যেও কেমন যেন একটু ভালো লাগলো। মনের কোথাও যেন একটু শান্তি পাচ্ছিলাম। মনে হলো দাদা যখন নিজেই এসেছে আমার কাছে, তাহলে আর চিন্তা কিসের? উনি তো বলেছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধর্ম যেখানে বাড়বে, পাপ অন্যায় বাড়বে, সেখানে ধর্ম প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে স্বয়ং আসব। সেই বিশ্বাসে আমরা আজও বেঁচে আছি অমিত। গোপাল যেন সেই অন্ধকার জীবনে তখন আমাদের আশার আলো হয়ে এসেছিল। সব সমস্যা হয়তো এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু হ্যাঁ, অনেকটাই প্রশমিত হয়েছে। সেই সাধু বাবা তো বলেছিলেন যে সবকিছু কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। তাই আমার বিশ্বাস যে বাকি অন্ধকারটুকুও একটা সময় কেটে যাবে। বলার মতো এখনো অনেক কথা বলার ছিল অমিত, কিন্তু এখানেই ঘটনার ইতি টানলাম। শুধু শেষ করব এই বলে যে আমাদের এই ক্ষতি যারা করেছিল তারাও কিন্তু ভালো নেই। আমাদের আর কি ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে তাদের। কি কি ক্ষতি হয়েছে তার বর্ণনা আর দিতে গেলাম না, কারো যে ধর্ম দেখতে নেই। আসলে কি জানো তো, কারো ক্ষতি করে, কাউকে কাঁদিয়ে, কারো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেশি দিন ভালো থাকা যায় না। দীর্ঘ নিঃশ্বাস যে একটা মারাত্মক জিনিস, যেটা তুকতাক বা কালো জাদুর চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। আমরা কিন্তু তার কোনো ক্ষতি চাইনি বা কোনো ক্ষতি করিনি, কোনো কালো জাদুও করিনি। যা হয়েছে এমনি এমনি হয়েছে। যেমন কর্ম তেমন ফল, কথাই তো আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। এটা কিন্তু বেশ বোঝার মতো একটা ঘটনা। কালো জাদুর প্রভাবেই হোক বা সময়ের প্রভাবে, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা খারাপ সময় আসে, যখন আমরা একবারে ভেঙে পড়ি, একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাই, যেন আমাদের জীবন থেকে বাঁচার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু মনে রাখবে, আশার আলো তখন উনি আমাদের দেখান, উনি আমাদের বাঁচার স্বপ্ন দেখান, বাঁচার তাগিদ যোগান। তাই এভাবে ভেঙে পড়ো না। তো কেমন লাগলো তোমাদের ঘটনাটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর হ্যাঁ, তোমরাও যদি চাও এখানে তোমাদের ঘটনা শেয়ার করতে, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস করে। আর এবারে গত এপিসোডে ফাজিল বং থেকে দীপঙ্কর লিখেছে, দারুণ হয়েছে দাদা, তোমার কণ্ঠে ঘটনা যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল সবকিছু চোখের সামনেই ঘটছে। সোমা মুখার্জি লিখেছে, তোমার বলা ঘটনা সুন্দর না হয়ে যায় না। সুদেশা সিংহ রয় লিখেছে, ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা, যখন মাতা সরস্বতী ছেলেটিকে এবং অন্যান্য বাচ্চাদের রক্ষা করেছেন। রোহিণী মালিক লিখেছে, তোমার এই অলৌকিক বলার পর যে হাসিটা, সত্যি খুব দারুণভাবে বলো, গায়ে কাঁটা দেয়। কাকলি পাত্র লিখেছে, অপূর্ব ঘটনা, দারুণ লাগলো। সানা অ্যান্ড সন্তু লিখেছে, নাইস দাদা, তোমার গলায় হেব্বি সুন্দর লাগছে ঘটনা শুনতে। পিয়ালি সরকার লিখেছে, খুব সুন্দর হয়েছে মায়ের ঘটনা। এছাড়াও কমেন্ট করেছ সাগর শর্মা, রিমা বিশ্বাস, গীতা গোস্বামী, অমিতা ঠাকুর, বিনয় মাইতি, চন্দন চ্যাটার্জি, সোহিনী বক্সি, আমি অলৌকিক পাগল দীনবন্ধু, গোপীনাথ পাল, অনিন্দ মিত্র, শিব মুভিজ, আশিস কোলে, মনীষা বিশ্বাস, কল্যাণী নন্দী, স্বপ্না বাজাল, আবুল হোসেন, মিতা রয়, সোনালী দাশগুপ্তা, অনলি ইউ, সন্তু পাল, মিঠুন পাল, রুদ্র ব্যানার্জি, প্রতনু ব্যানার্জি, অরিত্র সাঁতরা, পারফেক্ট, রূপসী গাঙ্গুলি, সাথী বাউল, লাকি স্টার, অরূপ চৌধুরী, বৃন্দা বোস, টিএন তিরুং, অর্কপ্রভ নস্কর, তনয় রয়, লব মালিক, তানহাই ব্লগ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে।
সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসারই ধন্যবাদ।